বিরতির পর ফিরে এলাম রবির আবির অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন আব্দুল্লাহ আল মামুন। মামুন ভাই, যে গল্পে আমরা ছিলাম, আজকে তো আমরা একটা বিষয় নিয়ে অনুষ্ঠানটি শুরু করলাম এবং একজন সঙ্গীতজ্ঞ, একজন সঙ্গীতের পুরোধা এবং যিনি সঙ্গীতকে একেবারে ভিন্ন আঙ্গিকে দেখেছেন, নানান ভাবে নানান সময় সঙ্গীতের সবটা নিয়েই তার কাজ। বাংলা সঙ্গীতের আমরা যে পঞ্চস্তম্ভ বলি তার মধ্যে তিনি একজন অন্যতম। এবং যে গল্পে আমরা একটু ছিলাম, যে রবীন্দ্রনাথের সমসাময়িক, খুবই সমসাময়িক, 2 বছরের মধ্যে একদম কে কাকে প্রভাবিত করেছে আমরা বলতে পারবো না, কারণ ওনাদের কাজের শুরুটা মোটামুটি একই সময়। ওনাদের ঢংও আসলে অনেকটাই একই ঢঙে, কারণ ওই যে সময়ের একটা প্রভাব থাকে। তো রবীন্দ্রনাথ যার যে গান শুনে বা যেই রকমের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন, একইভাবে ডিএল রায় তাই, যেহেতু একই সময়ের ওনারা, সেই জন্য সেই ছায়াটা কিন্তু ওনাদের গানের মধ্যে রয়ে গেছে। কখনো কখনো ডিএল রায়ের গান শুনে মনে হয় এটা কি রবীন্দ্রনাথের গান, একেবারেই যদি জানা না থাকে কারো, তারা কিন্তু মানে একেবারেই ভুল করেন। এরকম আমার ক্ষেত্রে হয়েছে। ডিএলআর অতুল প্রসাদ রজনীকান্তের গানের একটি সিডি ছিল আমার, তো আমাকে একজন শুনে বলছে সবগুলোই কি রবীন্দ্রনাথের গান? তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে তা এমন ভাবে প্রভাবিত তারা একের অপরের কাছে যে প্রায় একই রকম লাগে। এবং যেটা নিয়ে আমরা বলছিলাম যে বিলেতি সুরের প্রভাব ওনার গানে, সেই সাথে হিন্দুস্তানি সুরেরও যথেষ্ট প্রভাব আছে। আবার কোথাও কোথাও বাউল আছে, কিন্তু ঠিক ওইভাবে না, কীর্তন আছে। হ্যাঁ, ওনার কীর্তন আছে, দেশের গানও প্রচুর। ধনধান্যে পুষ্পে ভরা তো আমি বলবো যে বাঙালি মাত্রই আমার সোনার বাংলার পরে ধনধান্যে পুষ্প ভরা। সোনার বাংলার পরে আর কোনো গান নেই, এই একটা গান একেবারেই। এটা আমি মনে করবো যে প্রত্যেকটি বাঙালি বাংলা গান বললে, দেশের গান বললে আমার সোনার বাংলার পরে অবশ্যই আপনারা দেখেন বিদ্রোহী গানের মধ্যে বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কি গান উনি লিখে গেছেন। সেই বোর্ডলি ওরা তখনকার দিনে সবাই গাইতেন এই গানটা দেশের জন্য। তখন তো ব্রিটিশ বিরোধী একটা ছিল, তখন এই গানটা সবাই করতেন, কোরাস আমরা ছোটবেলা থেকে। এবং বঙ্গভঙ্গের সময় ওনার এই গানগুলো খুব নাড়া দিয়েছিল বাঙালি। কিন্তু আস্তে আস্তে এখন আসলে অনেক দিন চলে গেছে, কিন্তু আমরা রবীন্দ্রনাথের চর্চা এখন তো বাংলাদেশ স্বাধীনের পরে রবীন্দ্রনাথের চর্চা কিন্তু অবশ্যই বেড়েছে, এবং অনেক শিল্পী আপনারা গাচ্ছেন রেগুলার, আমরা দেখি। তো সেইভাবে চিন্তা করলে ডিএল রায় বা অতুল প্রসাদ বা রজনীকান্তের গান একটু কম হচ্ছে, তুলনামূলক কম হচ্ছে। সেটা আসলে আরেকটা বিষয় আছে যে ছেলেমেয়েরা তো শিখতে জানতে হবে। গানগুলোর চর্চা যারা করেন বা যারা করছেন তারাই তো শেখাবেন, তাদের সংখ্যা খুব অপ্রতুল আমার যেটা মনে হয়। সেই জন্যই শেখানোর লোক আসলে কম, প্রশিক্ষণ দিতে হবে। তো সেই কারণেই আসলে চর্চার বিষয়টা একটুখানি মনে হয় পেছনে আছে। অবশ্যই আমি জানি না, আপনি তো, আমি যতটুকু জানি আপনাকে তো ভারতে কলকাতায় শান্তিনিকেতনে বোধহয় ওখানে আমি ওখানে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু ওখানে দীর্ঘ সময় আমার শেখবার সুযোগ হয়নি, সেটা খুবই অল্প। তো আমি ওখানে একটা জিনিস আমি জানি যে ওখানে শান্তিনিকেতনে প্রত্যেকটা সাবজেক্ট থাকে, অতুল প্রসাদ থাকবে, রজনীকান্ত থাকবে, এগুলো প্রত্যেকটা সাবজেক্ট থাকবে। রবীন্দ্রনাথের গান যারা করেন তাদেরও শিখতেই হবে। ওটা একটা মানে মোটামুটি একটি মানে কম্পালসারি বিষয়, 3 কবির গান শেখা। আমরা গানে যাই, আবার গল্প হবে। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পার্শি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পার্শি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়
দোলে হারে বকুল জুথি দিয়ে গাঁথা সে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হারে বকুল জুথি দিয়ে গাঁথা সে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। হেলছে তরি দুলছে তরি, ভেসে যাচ্ছে দরিয়ায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর, মুখে সব হাসি রেখা, চোখে ঘুমের ঘোর। যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর, মুখে সব হাসি রেখা, চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি, ছুটছে ছুটে ফোয়ারায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে। করছে নদী কুলধ্বনি, বইছে মৃদু মধুর বায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। বাহ, আসলে যে কথাটা আমরা বলছিলাম যে এই গানগুলোর চর্চা আরো বাড়ানো উচিত, বাড়ছে নিশ্চয়ই। অনেকেই আমাদের এখানে এসে তিন কবির গান করেন, কিন্তু তুলনামূলক কম, এবং বলবো যে একই রকম গান বেশি হয়। একই গান হয়তো খুব অল্প সংখ্যক কিছু গান আছে যেগুলোই ঘুরে ফিরে গাওয়া হয়। আপনি বলছিলেন যে শান্তিনিকেতনে, সেটা নয়, আমার মনে হয় এখানেও যারা প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গীতের চর্চা করছেন বা শিখছেন, সেটা আমি বলি সঙ্গীত কলেজে বা ঢাকা ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্ট বা ছায়ানট, বাফা, সবখানেই সব বিষয়তেই, আমি যেটা আমার ক্ষেত্রেই বলি, আমার শেখাটা ছায়ানটে, সেই জন্যে ছায়ানটে আমরা কিন্তু যারা রবীন্দ্রনাথের গান শিখছে তারা তো অবশ্যই শিখছে, নজরুলের গান যারা শিখছে তারাও অন্য গান হিসেবে রবীন্দ্রনাথের গান, ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্তের গান শিখছে। যারা লোকগীতি শিখছে তারাও এই গানগুলো শিখছে। তো তারপরেও যেটা হয় যে যেহেতু এটা দ্বিতীয় একটি বিষয়, সেটার একটা গান শেখানো হচ্ছে, সেই জন্য ওই একটা বলয়ের মধ্যে আমরা ঘুরছি। এছাড়াও যে আরো অনেক ভালো ভালো গান আছে। আমাদের তো আসলে সেইভাবে অনুষ্ঠান তো ডিএল রায় যে আলাদা করে কোনো অনুষ্ঠান, মাঝে মাঝে পঞ্চকবির অনুষ্ঠান হয়, তখন তো 5 জনেরই গান গাইতে হয়, সব শিল্পীরা 5 জনেরই গান করে, কিন্তু এককভাবে এইভাবে হয় না। তবে আমি মনে করি, আমি ওই ধানমন্ডিতে গত 2 বছর আগে আমরা এই ডিএল রায়ের 150 আমরা করেছিলাম ধানমন্ডিতে। আমি সুরধ্বনি একটা প্রতিষ্ঠানে, ওখানে একটা সাংস্কৃতিক গোষ্ঠী, ওখানে আমি আছি। তো আমরা মিলে খুব বড় করেই করেছিলাম মাইডাসে। তো তখন আমাদের সংস্কৃতি মন্ত্রী থেকে শুরু করে সংস্কৃতি সচিব অনেকেই উপস্থিত ছিলেন, খুব বড় করে আমরা করেছিলাম। আপনি ছায়ানট নুরু ভাইকে চিনবেন, নুরুল আনোয়ার সাহেব, আমরা ছায়ানটও করেছিলাম, তখন ওনার দৌহিত্র এসেছিলেন, ডিএল রায় দৌহিত্র এসেছিলেন ইয়ে থেকে, কলকাতা থেকে উনি এসেছিলেন, এবং ওনারও অনেক বয়স হয়ে গেছেন। ওই অবস্থায় উনি আমাদের
ডিএলআর কথাও শোনালেন এবং গানও শোনালেন। বাংলাদেশে তো একমাত্র ছায়ানটি মোটামুটি এই জিনিসগুলি ধরে রেখেছে সব ক্ষেত্রে। আসলে সেটাই, কাউকে না কাউকে সম্মুখ পানে তো এগিয়ে যেতেই হবে এবং সেই দেখানো পথেই অন্যরা চলবে। আজকে শুধু ডিএল রায় কেন ভাবলেন? আমি আসলে তো আমি আপনাকে বলি, আপনি যেরকম ছায়ানট থেকে এসছেন, পাস করেছেন, আমিও ছায়ানট থেকেই আসা। আমি আসলে 73 সাল থেকে আমি 79 সাল পর্যন্ত ছায়ানটে ছিলাম। তারপরে ছায়ানটে তার আগে থেকে পাশ করার আগে থেকে থার্ড ইয়ার থেকেই আমি সব জাতীয় অনুষ্ঠান, বটতলার অনুষ্ঠান, সানজিদা আপা আমাকে, ইভেন আপনি জানেন কিনা, সানজিদা আপা আমাকে নজরুল জয়ন্তীতে আমাকে নিতেন, বলতেন যে আমাকে তখন আব্দুল্লাহ মামুন আমার পুরো নাম, আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ তুমি নজরুল গীতিতে থাকো। আমি ওই নজরুল গীতিতে থাকতাম। হ্যাঁ, তো আমি আসলে, আর এখন আমি তো সব ধরনের গানই করি, মডার্ন গানও করি, নজরুল গীতি করি। কিছুদিন আগে একটা মাছরাঙ্গায় হলো, ওখানে আমি রবীন্দ্রসঙ্গীত করেছি, নজরুল গীতি, সব ধরনের গান করি। তবে এই গানটা করার আজকে যে করছি, এটা আমার অনেক দিনের একটা ভাবনা। তো আমরা এই এসিটিভি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ, যে আমি একটা শুধু এই একজন বিশেষ মানুষকে নিয়ে গাওয়া এবং তার, হ্যাঁ, এটা হলে হয় কি যে তার যে বৈচিত্র্যতা আছে সেটা কিছুটা হলে আমি আজকে জানি না কতটুকু দিতে পারবো, তবে চেষ্টা করবো আমি একটু ডিএল রায় সম্পর্কে সবাইকে একটু পরিচিত করতে। আর বেশিরভাগ এর গান তো বাণী প্রধান গান, প্রকৃতির উপরে, বিভিন্ন ইয়ের উপরে, যেগুলো তো আলোচনা করলাম। সেটাই যেমন এর আগে যে গানটি করলেন আপনি, সেটি রাগ ভিত্তিক, কিন্তু হ্যাঁ, ঝিঝিট রাগের উপরে এত সুন্দর একটি গান। আমরা যেমন এই রাগগুলো খুব যে গাওয়া হয় এখন তা না, যারা রাগ সঙ্গীত গাইছেন তারাও কিন্তু মানে আমার শোনা খুব কম হয়েছে যে ঝিঝিটের উপরে একটি খেয়াল হচ্ছে, বা ঝিঝিটের উপরে ছোট বড় যাই বলেন, বড় খেয়াল, এই রাগগুলোর যে ব্যবহার হয়েছে একটা সময় গানে, সঙ্গীতে, তখন যে গাওয়া হতো, সেইগুলো এই গানগুলো শুনলে বা আপনারা যারা গাইছেন তারা যখন বলবেন, তখন আমার মনে হয় যে আরো বেশি পরিচিতি পাবে বিষয়গুলো। অবশ্যই অবশ্যই গান শুনি। হ্যাঁ, তো আমি এবার একটি গান করছি। মা মা একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। ডাক এমনি করে আকাশ ভুবন, সেই ডাকে জাগ ভোরে, আর ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক, ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক, যেখানে যে থাকে, গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। দুটি বাহু তুলে নৃত্য করে ডাকে মামা বলে, আর নিজে নিজে ভাইরে মায়ের ঝাঁপিয়ে পড়ি তোলে। দুটি বাহু তুলে নৃত্য করে ডাকে মামা বলে, আর নিজে নিজে ভাইরে মায়ের ঝাঁপিয়ে পড়ি তোলে। মায়ের
মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে আনলে মায়ে লুটে, মায়ের চরণ রাঙা চরণ দুটি জড়িয়ে ধরে আনলে মায়ে লুটে। ছেলের শুনলে সে ডাক দেখবো সে মা, শুনলে ছেলের শুনলে সে ডাক দেখবো সে মা, কেমন করে থাকে গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। দিয়ে করতালি মামা বলি ডাকিনি ভাবে, উঠে প্রবল বন্যা ভাবে ভুবন ভাসিয়ে দিয়ে যাবে। দিয়ে করতালি মামা বলি ডাকিনি ভাবে, উঠে প্রবল বন্যা ভাবে ভুবন ভাসিয়ে দিয়ে যাবে। মায়ের বুকের উপর আছড়ে পড়ে চক্ষু দুটি মুদে, আমার গান ভেসে যাক প্রাণ ভেসে যাক, প্রাণ ভেসে যাক, আমার প্রাণ ভেসে যাক, প্রাণ ভেসে যাক, দেখি শুধুই মাকে গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে মা। সত্যি গানগুলো শুনলে একেবারে অন্যরকম একটা অনুভূতি জন্ম হয় যে এই মা তো দেশমাতৃকা, এবং সাথে সাথে আমার মা যিনি আমার জন্মদাত্রী। তো এই দুই মায়ের যে অবদান আমাদের জন্য, সেইটা কি সুন্দর করে বর্ণনা, কি সুন্দর বর্ণনা। এবং আপনি দেখেন ভাষার ব্যবহার, এই ভাষা এখন আসলে এই ভাষাগুলো আমরা তো এখন আমাদের এখনকার যে প্রচলিত গান এখন যে চলছে, এই ভাষা পাই না, না এই অসাধারণ ভাষা। ভাষার যেটা হয় এটা তো আমরা মানবই যে ভাষার একটা বিবর্তন আছে। রবীন্দ্র পূর্ব ভাষার ব্যবহার কিন্তু আরেকটু অন্যরকম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, সেটাই ওই সময় আরো কঠিন ছিল, ওগুলোর মধ্যে আসলে ঢুকতেই পারতাম না আমরা, ওই বাংলাগুলো অনেক কঠিন ছিল। এখনকার ছেলেমেয়েরা বলবে যে এই রবীন্দ্রনাথের ভাষা তো বুঝতে পারছি না, বা ডিএলআর ভাষা তো বুঝতে পারছি না, কিন্তু তত্ত্বটা আমি বলবো যে বঙ্কিমচন্দ্র আপনি যেটা বললেন, বা তার পরবর্তীতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাষার ব্যবহারও কিন্তু একদম অন্যরকম ছিল। তারপরে রবীন্দ্রনাথ আধুনিক গায়ন করলেন বাংলা ভাষাকে। বাংলা ভাষার যে কত আধুনিকভাবে বাংলা ভাষাকে সঙ্গীতে ব্যবহার করা যায়, সাহিত্যে ব্যবহার করা যায়, সেটা কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়ে দিয়েছেন আমাদের, সত্যি। এবং তারপরে যেহেতু উনি একেবারে সমসাময়িক, তার বিষয়টাও কিন্তু একই রকম। আমার কাছে একটা কথা কি, যে এই ডিএল রায় কিন্তু উনি মারা গিয়েছেন কিন্তু মাত্র 1913 সালে, 13 সালে, আর ওনার জন্ম ছিল 63 সালে, অল্প বয়সে, অল্প বয়সে। তো রবীন্দ্রনাথ যে লেন্থটা বা অর্থাৎ যত জীবনের যে সময়টা পেয়ে গিয়েছেন, এত বড়
বুড়ো হয়ে গিয়েছিলেন, হ্যাঁ তাই না? কত লিখতে পেরেছেন, শেষ বয়স পর্যন্ত কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন। একরকম বলবো শেষ দিন পর্যন্ত উনি লিখে গিয়েছেন, এবং সে কত কম বয়স থেকে, সে কম বয়সের ওনার লেখনী, 17 বছরের 16-17 বছরের যে লেখা, সেটা অসাধারণ। এবং ঠিক একই জিনিস এই ডিএল রায়ের ভিতরে কিন্তু ঠিক তাই ছিল। এটা দুঃখজনক হলেও আসলে এটা তো আমাদের কারো হাতে নেই, এটা হ্যাঁ উনি চলে গিয়েছেন, ওনার সময়টা কম ছিল, কিন্তু তার মধ্যে উনি যে রচনা করে গেছেন অসাধারণ। আমি আপনাকে বলি ছোট্ট একদম, আপনি যে গান করলেন আমরা এমনি এসে ভেসে যাই, আমরা ছায়ানটে যখন রিহার্সাল করতাম, সেটা পয়লা বৈশাখের জন্য বা অন্য যে কোনো প্রোগ্রামের জন্য, এই গানগুলো একদম রাখা হতো, এবং আমরা সেইভাবে জাস্ট গত পরশু এরকম সময় আমার কিছু প্রাক্তন ছায়ানটের বন্ধু, যারা একসময় ছায়ানটের প্রথম সারির তে গান করতেন বসে, সবাই প্রবাসী, সবাই উৎসবে এসছে দেশে উৎসব পালন করতে, তো ওদের সাথে একসাথে দেখা হলো, তো আমরা বললাম চলো আমরা গান করি। এই গানগুলো যখন গাইলাম ঠিক ওই অর্ডারটা আমাদের রয়ে গেছে। আমি বলছি 90 দশকের কথা, তো সেই প্রায় 20 বছর, তো এই 20 বছর পরে একসাথে বসে যখন গাইলাম, মনে হলো না যে আমাদের মাঝখানে 20 বছর একসাথে গাওয়া হয়নি। এবং আরেকটা বিষয় যেটা ওদের সাথে কথা হলো, যেটা নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল, যে আমরা তখন আমাদের মধ্যে যে ভাবনাটা ছায়ানট ঢুকিয়ে দিয়েছে, বা যে পথে চলার যে একটা ভাবনা, সেটা কিন্তু একই রকম রয়ে গেছে। সেটা ওরা এত দীর্ঘদিন প্রবাসে রয়েছে, সেই প্রবাস জীবন একদম ভিন্ন, তারপরে আমাদের এখানকার এই জিনিসটা ছায়ানটই আমার যেটা বিশ্বাস। এই সঞ্জিদা আপা আমি অনেক শ্রদ্ধা করি, তো উনি একটা মানে কি বলবো, একটা বিপ্লব ঘটিয়েছেন। তারপরেও কিন্তু দেখেন ওই আবার আমাদের বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কিন্তু আবার একটু আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেখান থেকে আমরা তখন কিন্তু উনি কিন্তু দমেন নাই এই ছায়ানট আমরা কিন্তু করে গিয়েছি, কিন্তু এই ওয়াহিদুল হক, হ্যাঁ আমরা কিন্তু চালিয়ে গিয়েছি। সেখানে আমি একটা বই দেখলাম, ডিএল রায়ের হাসির কবিতা, সে যে কি অসাধারণ কবিতা, খুব সুন্দর, সত্যি তাই। এবং তার মধ্যে যে রসবোধ, ভাষার ব্যবহার, সবটা মিলিয়ে অসাধারণ। আমার মনে হয় এত আগেকার লেখনী, কিন্তু তখনও যে এরকম ছিল, এটা তার গান বা তার এই কবিতার বই না পড়লে আর বোঝা যায় না। সত্যি তাই। এবং সেটা কজন পড়ে। এবং কমেডির উপরে কিন্তু তার অনেক নাটকও আছে, এবং শুধু সে কমেডি নয়, কমেডির মাঝখান দিয়ে একটি মেসেজ পৌঁছানো শ্রোতাদের মাঝে, দর্শকদের মাঝে, এবং সেটার মূল্য অনেক বেশি। আমি অবশ্য মাঝে মাঝে ওই ইউটিউবে পাওয়া যায়, আমি একটু দেখি। সেটাই, কলকাতাতে আমাদের এখানে কিন্তু হয় না ওইভাবে যে কমেডি নাটকগুলো বা ওই ড্রামাগুলো, কিন্তু যাই হোক আমি মাঝে মাঝে কলকাতা গিয়েও দেখি, আমার খুব শখ যে কিরকম তার বিষয়গুলো কিরকম ছিল, বাঙালির যে জিনিসগুলি, ভাবধারা। সেটাই। আমরা গল্পে ফিরবো মোহন ভাই, একটু ছোট্ট বিরতি নিয়ে দিই, ছোট্ট একটি বিরতি নেব, সঙ্গেই থাকবেন।